আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আপনারা শিরোনামটা নিশ্চয়ই দেখেছেন, বিপ্লব করে ফিরবে আওয়ামী লীগ। কেন এই শিরোনামটা দিলাম? প্রশ্নটা তো আপনাদের কাছে জাগতেই পারে। শিরোনামটা দেওয়ার কারণ হলো তৌহিদ হোসাইন, আপনার আমাদের সাবেক উপদেষ্টা, তিনি এই কথাটা বলেছেন। তার কারণে আমি আপনাদের এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে। প্রসঙ্গটা এই জন্য চলে এসেছে। আর এই প্রসঙ্গ আরো আসার কথা এই জন্য যে জননেত্রী শেখ হাসিনা কিছুদিন আগে একটা কথাও বলেছেন। তিনি বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। সে সাক্ষাৎকার দেওয়ার একটা কারণ ছিল, সে সাক্ষাৎকারের পরেই বাংলাদেশের পত্রিকা সহ বাংলাদেশের ভাবির পোলা, টেলিভিশন সবাই অস্থির হয়ে গেছে। এত অস্থির হয়ে গেছে যে তারা মানে দিনে যদি ৫ বার নামাজ পড়ে, ১০ বার আল্লাহর নাম নেয়, তো ১০০ বার শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। এরা বলে শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পলায় গেছে, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা আর কোনোদিন আসবে না। আওয়ামী লীগের লোক যতবার শেখ হাসিনার নাম না জপে, আমার ভাবির পোলারা বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই, পীর একটু কমাইছে এখন। মানে সারাদিন শেখ হাসিনার নাম এতবার নিতেছে যে আল্লাহর নামও এতবার বাংলাদেশে কেউ নেয় কিনা আমার সন্দেহ আছে। এটা আমি বলতেছি না, আওয়ামী লীগের লোকের কথা বলতেছি না। এই বিএনপি, জামাত, হেফাজত, আমার ভাবির পোলারা বিশ্বাস করেন আল্লাহর নাম এতবার নেয় না, নিচ্ছে না, নিশ্চিত থাকেন নেয় না, যতবার তারা শেখ হাসিনার নাম নিতেছে। আমার কথা সত্য কিনা আপনারা পত্রিকা খুলে দেখেন, কোন বয়ানটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছাড়া শুরু হয় এবং শেষ হয়। বাংলাদেশে ঠাডা পড়ছে শেখ হাসিনা, বাংলাদেশে ঝড় বৃষ্টি হয়েছে আওয়ামী লীগ, বাংলাদেশে হামের টিকার অভাবে আওয়ামী লীগ, বাংলাদেশে রোজা নামাজ নাই আওয়ামী লীগ, বাংলাদেশে রোজা নামাজ আছে তো আওয়ামী লীগ, বাংলাদেশে পেট্রোল পাম্পে তেল নাই আওয়ামী লীগ, খুন ধর্ষণ আইন শৃঙ্খলার অবনতি আওয়ামী লীগ। বললাম তো যে আকাশে ঠাটা পড়লে এখন নাম আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ এত বড় স্টুপিড এবং এগুলো বলে এবং বিশ্বাস করে এবং এগুলো প্রচার করে এবং শিক্ষিত লোক তারা। অবশ্য তারা জেনে বুঝে প্রচার করে যে এই দেশে ধর্ষণ নাকি ভারত করায়, আওয়ামী লীগ করায়। চিন্তা করে দেখেন, মানে সব জায়গাতে আওয়ামী লীগ। ভাত খাইতে আওয়ামী লীগ, বাথরুমে যাইতে আওয়ামী লীগ, ঘুমাইতে আওয়ামী লীগ, শুইতে আওয়ামী লীগ। আমার ভাবির মেয়ে আজকে দেখলাম একটা স্লোগান দিতেছে, একটা বলতেছে যে জয় বাংলা হচ্ছে আওয়ামী লীগের কালেমা। এই কথাটা কেন বলেছে জানেন? এই কথাটা বলার উদ্দেশ্য হইল, ঠিক মুক্তিযুদ্ধকে যেমন আওয়ামী লীগের মুখোমুখি করা হয়েছিল, আওয়ামী লীগ দলটাকে মুখোমুখি করা হয়েছিল, বঙ্গবন্ধুকে মুখোমুখি করা হয়েছিল, জয় বাংলা স্লোগান ৭১ সালে ধর্মের মুখোমুখি করা হয়েছিল। এখন সেই পুরনো কাসন্দি ওই পরাজিত শক্তির পোলা, মেয়া, ভাতিজা, ভাগ্নে, নাতি, পুতিরা সে একই গান গাইতেছে। সে একই গান গায়ে কি কাজ হবে? এগুলো বলে কি জয় বাংলাকে ঠেকানো যাবে? আওয়ামী লীগের না হয় জয় বাংলা কালেমা, তোমরা যে ইনকেলাব ইনকেলাব নাকি পিনকেলাব বলো, তোমার জয় বাংলা, তোমার কালেমা কি ইনকেলাব? হুম? আর ওই যে কি যেন বলে সাওয়া হাদি, সাওয়া মাওয়া, সাওয়া কি তোমাদের তাহলে, সাওয়া শব্দটা কি তোমাদের কালেমা? তাইলে তাই তো দেখা যায়, এই জন্য হাদিরে তোমরা একেবারে ভাসানির চেয়ে বড় নেতা বানায় ফেলাইছো। আর আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান তোমাদের চুলকায় কেন? তোমাদের চুলকাবে, তোমার বাপের চুলকাইছে, তোমার দাদার চুলকাইছে, তোমার চাচার চুলকাইছে। জয় বাংলা স্লোগানের কারণেই তো তোমার আব্বা, তোমার খালু, মামা, ফুপা, তোমার আব্বা কি আব্বা নিয়াজের সৈন্যরা পরাজিত হয়েছে। তাই তোমার ভাবির মাইয়া, এই জন্য তোমার বুকে এত ব্যথা। আমার ভাবি বিআইন, এদেরও বুকে ব্যথা। কারণ কি? কারণ জয় বাংলা স্লোগান আসলেই বিপজ্জনক। কারণ এই জয় বাংলা স্লোগান দেওয়াতে পাকিস্তান বাহিনীর কাপড়-চোপড় নষ্ট হয়ে যাইত। রাজাকার আলবদরদের কাপড়-চোপড় নষ্ট হয়ে যেত। এত বড়, বড় ২ টা পরাশক্তি তাদের পক্ষে থাকার পরেও ৯৩,০০০ মানে প্রশিক্ষিত সৈন্য থাকার পরেও, বর্বর প্রশিক্ষিত সৈন্য থাকার পরেও তারা হেরে গেছে। তো তোমাদের বেদনাটা কোথায় আমরা জানি। মূল প্রসঙ্গে আসি যে আওয়ামী লীগ কি আ বিপ্লবী সরকার হয়ে ফিরবে?
নাকি নির্বাচনে যাবে? আপনাদের কি মনে হয়? আওয়ামী লীগ ৫ বছর অপেক্ষা করবে? আমার তো মনে হয় না। আপনাদের আপনাদের মনে হইতে পারে। কিন্তু আমার মনে হয় না যে আওয়ামী লীগ ৫ বছর অপেক্ষা করবে, বসে থাকবে। এটা আমার মনে হয় না। আপনাদের মনে হয়? আপনাদের মনে হয় আওয়ামী লীগ ৫ বছর অপেক্ষা করবে? আমার বিশ্বাস হয় না। আওয়ামী লীগের পক্ষে কি ৫ বছর অপেক্ষা করা সম্ভব? ওই যে তৌফিক হোসেন একটা চালাকিও করেছে এখানে। সে কিন্তু নিজের দায় ভার এড়ায়ে গেছে। সে বলছে যে, যে একটা একটা ক্যাবিনেট ছিল। একটা আলাদা ক্যাবিনেট ছিল ৭ জনের। তারাই সব সিদ্ধান্ত নিত। তৌহিদ হোসেন কিছু জানে না। কয়দিন আগে আসিফ সার বলেছে কিছু জানে না। তার আগে ফ্রড মাজারে বউ বলেছে খরিদ আক্তার সে কিছু এখন কেউ কিছু জানে না। কয়দিন পরে ডক্টর ইউনূস বলল আমিও কিছু জানি না। সে তো বলেছে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। সে তো আগেই বলে রেখেছে। তার নিয়োগদাতা হচ্ছে ছাত্ররা। বলেছে না? তো ডক্টর ইউনূসের তো আরো সহজ আমি তো নিয়োগই নিতেছি। আমার তো আনছে। আবার ভাবির পোলারা বলবে আমরা কিছুই জানি না। ডক্টর ইউনূস জানে। ঠিক আছে? এক চোরে আরেক চোরের দোষ দিবে। তারা এড়িয়ে যাবে। তেমনি তৌহিদ হোসেন এটা বলেছে। কয়দিন পরে দেখবেন অলরেডি তো কেউ বলেই দিয়েছে কিছুই জানে না। বলে দিয়েছে না? তারা কিচ্ছু জানে না। জামাত বলে তারা আমেরিকার সাথে চুক্তি কিছুই জানে না। বিএনপি কিন্তু এটা নিয়ে কোনো কথা বলে না। কিন্তু এই দেশেরই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নাকি ব্লেজার খলিল সে নিজে বলেছে যে জামাত সহ বিএনপি সহ এই চুক্তিতে ছিল। আর ফরিদা আক্তার সে তো আরো স্পষ্ট যে সবাই স্বাক্ষর করেছিল। তারপরেও এখনই বলতেছে আমি কিছু জানি না, ও কিছু জানে না। কারণ সবাই তখন ঝুলবে। কারণ যেভাবে শিশু হত্যা হয়েছে, এই যে সরকারি হিসেবে ৫-৬০০ মতো, বেসরকারি হিসেবে কয়েক হাজার এবং কয়েক লাখ আক্রান্ত, কত যে মরবে আমরা জানি না। এগুলো তো জনগণ ছাড়বে না। আজ হোক কাল হোক বাংলাদেশে এগুলো বিচার হবেই। আর ইউনিসেফ নামের যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান সে তার সাফাই গেয়ে গেছে যাতে সে আক্রান্ত না হয়, আদালতে তাকে না উঠতে হয়। তাই ইউনিসেফ সাফাই সাক্ষী দিয়ে গেছে। সে ৭ বার, ১৪ বার, ১০ বার করে রিমাইন্ডার দিয়েছে। এই ইউনূস সরকার দায়িত্ব নিতে চায় নাই বা গুরুত্ব দেয়নি। যদিও আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমার মনে হয় বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর যে মুচলেকা, তার মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করা দরকার। কারণ সে এখনো বলতেছে এর জন্য নাকি আওয়ামী লীগ দায়ী। যেখানে ইউনিসেফ সরাসরি বলে দিয়েছে যে এর জন্য ইউনূস সরকার দায়ী। মানে ইউনূসের নাম নিতে তারা এত কেন ভয় পায়? আর ভয় পাওয়াটাই স্বাভাবিক। কারণ ভাবির পোলারা এদের ধমকাইতে, গালি দিতে, ভেসকি মারতে কোমাতে পাঠায় দেয় বিএনপি নেতাদের। টু শব্দটি করতে পারে না। ভাবির পোলারা তাদের মাফিয়া বললে কিছু করতে পারে না। তাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া বললেও, সালাউদ্দিন ভুয়া, তারেক রহমান ভুয়া বললে কিছু তারা করতে পারে না। আমি বলি নাই, আমার ভাবির পোলারা বলেছে। এটা খোদ আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, বিএনপির নেতারা বলেছে। আবার টাকলা ফুয়াদ নাকি ফাকলা ফুয়াদ একটা আছে। সে বলেছে যে ভুয়া প্রধানমন্ত্রীকে তো ভুয়া বলবেই। তাদেরকে নাকি প্রোটেকশন দিতে হবে। পুলিশি প্রোটেকশন। ভাই পুলিশেরা মারলা এখন পুলিশি প্রোটেকশন চাও কেন? তোমরাই তো তোমাদের প্রোটেকশন। যাই তাকে ভুয়া প্রধানমন্ত্রী বলে সমস্যা নাই, ভুয়া স্বরাষ্ট্রমন্ত্রী বলে সমস্যা নাই। কিন্তু জয় বাংলা স্লোগান দিলে আপনার জান টানাটানি। শেখ হাসিনার নাম নিলে আপনার জান টানাটানি। তখন বাংলাদেশের সকল আইন প্রশাসন সব কাজ করে। কিন্তু প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বললে তার দিকে তাকিয়ে তার সম্পর্কে বিবৃতি দেওয়ার সাহস নাই বিএনপির। এরকম মাজা ভাঙা দল। মানে আমরা তো শুনেছিলাম যে তারেক রহমানকে মাজা ভেঙেছে সেনাবাহিনীর লোক, তার বাপের লোক। তার বাপ ছিল সেনাবাহিনীর লোক, তার বাপের লোক, তার বাপেরও মারছে, তারা মাজা ভাঙছিল। সিলিং ফ্যানে টানায় ঝুলাইছে বিএনপি নেতারা এটা বলে। আমরা যখন এগুলো বলতাম যে তারেক রহমানকে মারছে বিশ্বাসই করে নাই। এখন খোদ বিএনপি নেতারাই বলে। ঠিক আছে? তো তাহলে কি দাঁড়াইলো? টু শব্দটি নাই এই ভাবির পোলাদের এই এই ফাত্রা কয়টা ভাবির পোলা আছে আমার। ওই যে কি ফাটোয়ারি, মাটোয়ারি, আসিফ মাসিফ, টাকলা ফুয়াদ মদ এদের বিরুদ্ধে একটা টু শব্দ করার ক্ষমতা নাই। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল, বৃহত্তর দল। তাদের জেলে মারতে পারে, জেলের বাইরেও মারতে পারে। তাদের পুত্রকে জেলে দিতে পারে। পুত্রকে না পেলে মাকে মেরে ফেলতে পারে। আওয়ামী লীগের, ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী না পেলে তাদের মা, খালা, সন্তান এদের ধর্ষণ করতে পারে, বোনকে ধর্ষণ করতে পারে। কিন্তু তারেক রহমানকে কুলাঙ্গার বললে টু শব্দটি করার মুরদ এদের নেই। বললামই তো গালি দিতে এই পাটোয়ারি শেষে কোমাতে পাঠিয়ে দিয়েছে। কিছুই করার মুরদ নেই। কিন্তু আওয়ামী লীগের মতো এত বড় দলের বিরুদ্ধে অনেক কিছুই তারা করতে পারে। কারণ পিছনে ওয়াকার জেনারেল ওয়াকার রয়েছে। পিছনে একটা পরাশক্তি রয়েছে। কিন্তু কালকে কিন্তু গেম খতম। কারণ ভারতে এসে আমেরিকার একজন প্রতিনিধি কি বলেছে? যে ভারত যা চায় তাই দিয়ে দিবে। মোদি যা চায় নরেন্দ্র মোদি তা তারা দিতে রাজি। কি বুঝলেন?
কি বুঝলেন? দাল মে কুছ তো কালা, এটা তো একটা মেসেজ। যাই হোক, আবার এখন চিঙ্কু মামেরা ফাল দিবে যে তোমরা তো আগেও ফালাফালি করো। চিঙ্কু মামেরাই কিন্তু আমেরিকার ১ নম্বর দালাল এখন। বাংলাদেশের সহ আর অন্যান্য দেশের চিঙ্কু বামেরা হলো ১ নম্বর দালাল। দালালে আজম হচ্ছে এই চিঙ্কু বামেরা, আমেরিকার দালাল। আর তারা এখন বলবে কি আমেরিকার নাম নিলে? নরেন্দ্র মোদী আসছে যে এজেন্ট জ্বলে যাবে এখন। যাই হোক, সেটা অন্য বিষয়। আওয়ামী লীগকে বিপ্লবী দল হিসেবেই ফিরতে হবে। কারণ ৫ বছর ধৈর্য ধরার মতো আওয়ামী লীগের কর্মীরা এখন আর নাই। আপনাদের কি মনে হয়? আমি আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের বলছি, যারা লুটপাট করে নিয়েছেন তাদের কথা বাদ। যারা ত্যাগী নেতা তাদের কথা বলতেছি। যারা আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এ এবং ও হা, কিন্তু বাট কিছুই নেই। কোনো শর্ত ছাড়া, শর্তহীন বঙ্গবন্ধুকে ভালোবাসে। শর্তহীন তারা শেখ হাসিনাকে ভালোবাসে। তাদের কথা বলতেছি। তারা ৫ বছর বসে থাকবে, আপনার কি মনে হয়? তারা তো ক্ষমতা চায় না। তারা তো এমপি বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগ তো আর মন্ত্রী হয়ে যাবে না, তাই না? তারা তো তৃণমূলের কর্মীই থাকবে। এমনকি তারা নেতাও হইতে পারবে না, লোকাল নেতাও হইতে পারবে না। তো তারা কি চায়? তারা চায় আওয়ামী লীগ ফিরে আসুক। তা আপনার কি মনে হয় ৫ বছর অপেক্ষা করবে? এই এত নির্যাতন, নিপীড়ন ৫ বছর সহ্য করতে পারবে আওয়ামী লীগ? বা এটা কি তাদের করা উচিত? আপনারা আওয়ামী লীগের, তৃণমূলের তারা কি বলেন? আমি তো ১ম এ বলেছিলাম, আমিই ১ম বলেছিলাম যে বাংলাদেশে ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ জননেত্রী শেখ হাসিনাকে সবচেয়ে বড় একটা সংবর্ধনা দিবে ইস্তেমার ময়দানে, টঙ্গীর ইস্তেমা ময়দানে। কারণ বিমানবন্দরে তো জায়গা হবে না। সোহরাওয়ার্দীতে তো ৫০-৬০ লাখ লোকের জায়গা হবে না। ঢাকায় ৫০-৬০ লাখ লোক আপনি কোথায় নিয়ে যাবেন? ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ লোক আনলে ঢাকা শহর অচল হয়ে যাবে। জায়গা পাবেন না। একসাথে তো পাবেনই না। তাহলে শেখ হাসিনাকে কোথায় নিয়ে যেতে আমি বলেছিলাম, এবং এটা আমার প্রস্তাবনা। এটা আমার প্রস্তাবনা যে টঙ্গী ইস্তেমা ময়দানে যেন এই শাহজালাল বিমানবন্দর থেকে সেখানে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয়। কারণ বাংলাদেশে ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ তাকে দেখার জন্য অস্থির থাকবে এবং ৩ দিন ঢাকা শহর অচল থাকবে বলেছিলাম। এবং ৩ দিন তিনি ওই স্থান ত্যাগ করতে পারবেন না, এত মানুষ হবে। যদিও বঙ্গবন্ধুর কন্যা এর আগে বাংলাদেশে এসে যখন তিনি ভারত থেকে প্রত্যাবর্তন করেছিলেন, তাকে ৩২ নম্বরে যাইতে দেয়নি জিয়াউর রহমান। জেনারেল জিয়াউর রহমান তাকে ৩২ নম্বরে যাইতে দেয়নি, বাইরে থেকে থাকতে হয়েছে। কিন্তু এবার উল্টা হবে। তিনি সোজা বাংলাদেশটা তার ক্যাপচার করছে। বাংলাদেশটাই তার হয়ে যাবে। আর আমি বারবার বলি যে বাংলাদেশ আমার বাপের দেশ। এই কথাটা বলার একমাত্র ২ জন মানুষ পৃথিবীতে বেঁচে আছে। একজন হচ্ছেন শেখ হাসিনা, আরেকজন হচ্ছেন শেখ রেহানা। আর পৃথিবীর কেউ কোনদিনই বলতে পারে নাই, এখনো বলতে পারবে না যে এটা আমার বাপের দেশ। সেই বাংলাদেশ আমরা বলতে পারি এটা আমার দেশ, আমার সোনার বাংলা, এই বাংলাদেশ আমার। বলতে পারি, কিন্তু আমার বাপের দেশ আমি বলতে পারব না। একমাত্র বলতে পারেন শেখ হাসিনা না। শেখ হাসিনা এবং শেখ রেহানা এটা বলতে পারেন। তো ৫ বছর বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা এত নির্যাতন, নিপীড়ন সহ্য করতে পারবে? আপনাদের কি মনে হয়? সম্ভব? যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের, এমনকি সমর্থকদের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মা, বোন, খালা, ভাগ্নি, ভাতিজি, কন্যা, স্ত্রী মাসের পর মাস, বছর পর বছর ধর্ষণ হবে। এটা কি মেনে নেওয়া সম্ভব? এটা কি আওয়ামী লীগের কর্মীরা মেনে নেবে? আমার মনে হয় না। আমার ধারণা যে আওয়ামী লীগকে, যেহেতু তারা নির্বাচন নিষিদ্ধ করে দিয়েছে আওয়ামী লীগের, আওয়ামী লীগ নিষিদ্ধ। তাহলে আওয়ামী লীগের আর ফেরার পথ কি বিপ্লবী হওয়া ছাড়া? যেটা আমি শুরু থেকেই বলে আসছিলাম। আমি একমাত্র ব্যক্তি বলে আসছিলাম। অনেকে বলেছে আওয়ামী লীগ বিপ্লবী দল নয়, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র এটা না, আওয়ামী লীগের ইতিহাস ওইটা না। যদিও তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দেশ। এটা তাত্ত্বিকেরা আমাকে বলেছে। আর সাধারণ অনেকে বিশ্বাসই করে না। এমনকি খোদ আওয়ামী লীগেরাও এটা আমার সাথে এগ্রি করে নাই। কিন্তু আপনাদের এখন কি মনে হয়? আওয়ামী লীগ বিপ্লবী দল না, আমিও তো জানি। আমি কি আওয়ামী লীগ পড়ি নাই, স্টাডি করি নাই? বিপ্লবী দল কাকে বলে আমি কি বুঝি না? তারপরেও কেন বলেছিলাম? আমি জানতাম এদিকে যাবে। আমি জানতাম এদিকে যাবে দেশ। আওয়ামী লীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে, ছাত্রলীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে, যুবলীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে, কৃষক লীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে। আওয়ামী যুবলীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে। ছাত্রলীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে। শ্রমিক লীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে। আওয়ামী মহিলা লীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে, ধাক্কাইতে নির্যাতন করতে, করতে বিপ্লবী দল বানাবে। আওয়ামী যুব মহিলা লীগকেও ধাক্কাইতে, ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে। শুধু উলাবিলাই লীগ আছে না একটা, যেটা সর্বশেষ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে স্বীকৃতি দিচ্ছে, সে ওলামা লীগটাই বিপ্লবী হবে না। কারণ এরা হলো দদিল, বান্দা, কালেমা চোর, না পায় বেহেশতে, না পায় গুর। এরা আসলে সুবিধাবাদী ওলামা লীগ। ওলামা লীগের কোনো কথা শোনেন? টু শব্দটি তারা করে না। এরা নাকি আল্লাহ ছাড়া কারো ভয় পায় না। কিন্তু নাই, একটারও হারিকেন লাগায় খুঁজে পাবেন না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। বাংলাদেশের কেন ওলামা লীগকে আমি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মনে করি না। আপনারা স্বীকৃতি দিচ্ছেন আপনাদের, আমি আমার মতো করে বলতেছি। তো ওলামা লীগ ছাড়া যতগুলো সংগঠন আছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সবগুলো, এমনকি তাঁতি লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী মহিলা লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ,
সবগুলোকে বিপ্লবী দলে পরিণত করবে এই রকম ধাক্কাইতে ধাক্কাইতে। এই ওয়াকার, এই ইউনুস, এই বিএনপি, এই জামাত, আমার ভাবির পোলারা ধাক্কাইতে ধাক্কাইতে এদেরকে বিপ্লবী বানায় ফেলবে। বাংলাদেশ ছাত্রলীগ থেকে হয়ে যাবে বাংলাদেশ বিপ্লবী ছাত্রলীগ, মানে আচরণে নাম ওটাই থাকবে। বাংলাদেশ যুবলীগ হয়ে যাবে বাংলাদেশ বিপ্লবী যুবলীগ। বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে যাবে বাংলাদেশ বিপ্লবী আওয়ামী লীগ। বাংলাদেশ কৃষক লীগ হয়ে যাবে বাংলাদেশ বিপ্লবী কৃষক লীগ। যুবলীগ এরা সবাই বিপ্লবী হয়ে যাবে। স্বেচ্ছাসেবক লীগ হয়ে যাবে বিপ্লবী স্বেচ্ছাসেবক লীগ। আওয়ামী মহিলা লীগ হয়ে যাবে বিপ্লবী আওয়ামী মহিলা লীগ। আওয়ামী যুবলীগ হয়ে যাবে মহিলা লীগ হয়ে যাবে আওয়ামী যুব বিপ্লবী মহিলা লীগ হয়ে যাবে। উপায় নাই। আপনাকে কতদিন আপনি নির্যাতন সহ্য করতে পারবেন? একটা মানুষকে কতবার নির্যাতন করলে সে সহ্য করতে পারে? তখন তাদের আর উপায় থাকবে না। তাই আওয়ামী লীগ বিপ্লবী রাজনীতিতে পরিণত হবে। তারা হতে চাইবে না, তারা চায় নাই। আওয়ামী লীগ এখনো চাচ্ছে না, কিন্তু এত নির্যাতন হচ্ছে যে 5 বছর আওয়ামী লীগের লোক সহ্য করতে পারবে না। ক্ষমতাই তাদের নেই। যদি কেউ বিপ্লবের ডাক না দেয়, আমি শেখ ফরিদ আপনাদের বললাম, আমি শেখ ফরিদ জামালপুরি আপনাদের বলে রাখলাম, আওয়ামী লীগের ভিতর থেকে কেউ না কেউ ডাক দেবে। আওয়ামী লীগের ভিতর থেকেই কেউ না কেউ বিপ্লবের ডাক দিয়ে দিবে। আর জনগণ এতদিন সহ্য করতে পারবে না, কারণ এই দেশের অর্থনীতি ধ্বংস, এই দেশের অর্থনীতি ধ্বংস, এই দেশের আইন শৃঙ্খলা একেবারেই নিচে নেমে গেছে, অবনতি ঘটেছে। এই দেশের আদালত, থানা, পুলিশ কাজ করে না, মাদকে ছেয়ে গেছে, নাই ইনকাম, ব্যবসা বাণিজ্য, আসল জিনিসই নাই ব্যবসা বাণিজ্য। পৃথিবীতে সেই প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত, যখন মানুষ আদিম সমাজ থেকে সমাজের পরে দেশ গঠন করেছে বা রাষ্ট্র গঠন করেছে, দেশ রাষ্ট্র আসলে আধুনিক শব্দ, দেশ গঠন করেছে সমাজ থেকে দেশ, সেদিন থেকে মানুষ কিন্তু ব্যবসা ছাড়া কোনো দেশ টিকে না। চাণক্য নীতিও ভালো করে পড়বেন, সেখানেও লেখা আছে ব্যবসায়ীরা যদি অস্থিতিশীল হয়ে যায়, ব্যবসায়ীরা যদি অস্থির হয়ে যায়, কিছুই টিকবে না। ওইখানে মানে সেই মধ্যযুগে, মানে চাণক্যর যুগে, এই প্রাচীন যুগে ব্যবসাকে তখনই গুরুত্ব দেওয়া হয়েছিল। আর ব্যবসা ছাড়া তো কিছুই টিকবে না। ব্যবসায়িক কারণে ব্রিটেন ফেল করেছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী হওয়ার পরেও সারা দেশ, পৃথিবী, ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। একেবারে ঘরের ছেলে ঘরে ফিরে গেছে। কে এসেছে? আমেরিকা। পৃথিবীতে উঠে এসেছে পরাশক্তি হিসেবে। কেন আসলো? যুদ্ধে তো রাশিয়াও জিতেছে মিত্রশক্তি হিসেবে। কিন্তু আমেরিকা এত কিছু প্রভাব কেন? কারণ আমেরিকা ব্যবসাকে ধরে রেখেছিল। প্রথম বিশ্বযুদ্ধে সে সরাসরি অংশগ্রহণ করেনি, শুধু বিনিয়োগ করত, সবাইরই টাকা ওলা দিত। আর বাকিতে অস্ত্র বেচত, নগদে, বাকিতে। এবং কত দাম জানেন? 30 গুণ, 40 গুণ, 50 গুণ, 200 গুণ পর্যন্ত বেশি দামে বিক্রি করত এবং টাকার সুদে লাগাইতো, মানে ঋণ দিত। তো ব্যবসায় হলো একটা দেশকে টিকিয়ে রাখে। আজকে দেখেন পৃথিবীতে যত যুদ্ধ হচ্ছে, মারামারি, কাটাকাটি, সবগুলোই উদ্দেশ্য হচ্ছে বাজার দখল। আপনারা যতই আগে পিছে ধর্ম দেখেন, দেশ দেখেন, জাতি দেখেন, সম্প্রদায় দেখেন, যা হোয়াট এভার ইট ইজ, আপনি যা মন চায় তাই দেখেন, পর্দার পিছনে কিন্তু বাজার দখল। আসলে বাজার দখলের জন্য এত কিছু। এই যে দেখেন কালকে $500 বিলিয়ন বাণিজ্য হয়ে গেল ভারতের সাথে আমেরিকার। আর তলে তলে উপরে উপরে কত কি চুক্তি হয়েছে আমরা তো সব জানবো না। আসলে বাণিজ্য। ইরানে কেন বাণিজ্য? ইরানে কেন হামলা করেছিল? আপনারা দেখেছেন ধর্ম, ওটা পরে, আগে হলো বাণিজ্য। আমেরিকা চেয়েছে চায়নাকে পর্যদস্ত করে। ওই যে ভেনেজুয়েলা দখল করেছে রাশিয়াকে হটানোর জন্য, চায়নাকে হটানোর জন্য, সবই বাণিজ্য। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, মহামান্য প্রেসিডেন্ট, পরাক্রমশালী দেশের মহাপরাক্রমশালী প্রেসিডেন্ট, কি বলেছে? যে 25 গুণ যুদ্ধের খরচ আমরা ভেনেজুয়েলা থেকে তুলে নিয়েছি। জি, এটাই যুদ্ধ হচ্ছে বাণিজ্য। তো আমি যেটা বলতেছিলাম আবারও, তাহলে কি বাণিজ্য ঠিক নাই এই দেশের? তারেক রহমান কেন? কেউ এই বাংলাদেশকে ঠিক রাখতে পারবে না যদি আপনি বাণিজ্য ঠিক রাখতে না পারেন। মানে বাণিজ্য তো ঠিক নাই এই দেশে। তো এই দেশ এতদিন মানুষ, সাধারণ মানুষই বসে থাকবে না। সাধারণ মানুষ, আওয়ামী লীগেরও যদি না নামে, সাধারণ মানুষ নেমে যাবে। আর সাধারণ মানুষ যদি বিপ্লবের ডাক দিয়ে আগে নেমে যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগের জায়গায় তৃতীয় কোনো শক্তি প্রবেশ করে নেবে, আপনি ঠেকাতে পারবেন না তখন। যদি আমি মনে করি যে যে দেশে বিপ্লব হলে তৃতীয় শক্তিটাও সেটা আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষেরই হবে, কারণ আওয়ামী লীগের সাপোর্ট ছাড়া তারা টিকে থাকতে পারবে না। তখন আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে। মানে তাকে প্রথম সারিতে আর চ্যাম্পিয়নশিপ দাবি করা যাবে না যদি আওয়ামী লীগ বিপ্লবের ডাক না দেয়। এখন বলবেন আমি কেন বিপ্লবের কথা বারবার বলতেছি? আমার বেদনাটা কত কোথায়? আমি তো আওয়ামী লীগ করি না। আমার বেদনা হচ্ছে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশকে, লাল সবুজের বাংলাদেশকে শুধু সবুজ চানতারা পাকিস্তান বানায় ফেলা হয়েছে। এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের অর্থনীতি। পাকিস্তান আগে বাংলাদেশের পাটের উপরে চলতো, তাদের যত উন্নয়ন খোদ পাকিস্তানের বুদ্ধিজীবীরা বলেছে, পাটশান মানে পাট,
উর্দুতে পাটকে বলে পাটশান, জুটকে বলে পাটশান। এই সেখানে আরে ভুলে গেলাম লেখকের নাম। শাহাবনামা। সেই আমলার নাম ভুলে গেছি। আহা! শাহাবনামা নামে একটা গ্রন্থ লিখেছেন পাকিস্তানের সাবেক সচিব। সেই বইতে তিনি এগুলো লিখে গেছেন যে পুরো ইসলামাবাদ প্রতিষ্ঠিত হয়েছে। পুরো পাকিস্তান অর্থনৈতিকভাবে এগিয়ে গিয়েছে বাংলাদেশের পাটের ব্যবসা দিয়ে। এখন আবার বাংলাদেশে ঢুকেছে। পাশাপাশি এখন বেলুচিস্তানের সকল সম্পদ লুট করে পাকিস্তান এই তাদের মেরুদণ্ড সোজা রেখেছে। তো বাংলাদেশকে আপনি তো এই মুহূর্তে বাংলাদেশের জিডিপি এখন কত? বৈদেশিক ঋণ কত? আরে ভাই দেশে এখন ৳৫০,০০০, ৳৩০,০০০, ৳৪০,০০০ চেক নিয়ে গেলে ব্যাংকের ম্যানেজার কাঁপে। ভয় পায়। বিশ্বাস নাই আপনার উপজেলা লেভেলে জিজ্ঞেস করেন আমার কথা সত্য কিনা। আপনি যান জিজ্ঞেস করেন। এটা তো দায়িত্ব নিয়ে বললাম। তো তাহলে এই দেশটা কোথায় যেখানে আপনি ১০ বছর আগে আমি নিজেও পোস্ট দিয়েছি। মানে এত টাকা ব্যাংকে পড়েছিল যে লোন ৳২.৫ লক্ষ কোটি ছিল। কি বলে ওটাকে? কুলমানি নিকেল অর্থনীতির ভাষায়, ব্যাংকের ভাষায় কি বলে আমি জানি না। মানে যে অলস টাকা পড়ে আছে নেওয়ার লোক নাই। ব্যাংকের নেওয়ার লোক নাই ছিল। আর এখন ব্যাংক খালি। ব্যাংক থেকে ঋণ নিতেছেন আপনি। এখন ব্যাংকে আপনি টাকা দেন, সাহস পাইতেছেন না। আমার টাকা আমি রাখছি, আমাকে দেওয়ার সাহস পাবেন না আপনি। গ্রাহক তার টাকা রাখবে, সাহস পায় না। পুরো ব্যাংক দেওয়ালিয়ে মানুষ ভয়ে এখন ব্যাংকে টাকা রাখতেছে না। আগামীতে দেশে চুরি ডাকাতি তো আরো বেড়ে যাবে। খুন, ধর্ষণ, হত্যা, লুটপাট বেড়ে যাবে আরো। কারণ একদিকে ভয় পাচ্ছে ব্যাংক অলরেডি জমা দিচ্ছে না। আমি আজকে অন্তত ১০০ জনকে ফোন করেছি আমার পরিচিত। তাদের মধ্যে ২০-৩০ জন স্বীকার করেছে। তারা সত্যি তারা ব্যাংকে এখন টাকা রাখতে ভয় পায়। কারণ যেকোনো সময় ব্যাংক দিল্লি হয়ে যাবে এটা তাদের ভয়। তো এই দেশটাকে আপনি এখন কোন দিকে যাবেন? এখন এইভাবে যদি দেশ চলতে থাকে আর আওয়ামী লীগের নেতারা যদি বিপ্লবের ডাক না দেয়, কেউ না কেউ তো ডাক দিয়ে বসবে। সেটা সফল হবে কিনা আমি জানি না। কিন্তু কেউ না কেউ তখন ডাক দিয়ে বসবে। কিন্তু আওয়ামী লীগ যদি ডাক দেয় সে বিপ্লবটা শতভাগ সফল হবে। কারণ আওয়ামী লীগ একটি সংগঠিত দল। সারা দেশের অলি গলিতে তার মানুষজন রয়েছে। আজকে একজনের সাথে আমার ইনবক্সে কথা হয়েছে। তিনি বলেছেন যে মিছিল মিটিং করলে তো আমাদের গ্রেপ্তার করে। ঠিক আছে? বিচ্ছিন্নভাবে মিছিল করলে তো গ্রেপ্তার করবে। এর মানে বলছি না বিচ্ছিন্নভাবে আপনি যে মিছিল মিটিং করতেছেন এটা ভুল। না। আপনি যেদিকে আপনি অনলাইনে কাজ করেন, যদিও আমি টেলিগ্রাম গ্রুপের সমালোচনা করি, কিঞ্চিৎ কাজ হয়। মনে করেন টেলিগ্রাম গ্রুপ করলে যেটা ১০০ ভাগ কাজ করার কথা ছিল সেখানে ৫% হয়, ১০% হয়। কোনো কাজ ব্যর্থ হয় না। টেলিগ্রাম গ্রুপ বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, ফেসবুক মেসেঞ্জার গ্রুপ বলেন, যাই বলেন হয়তো যেটুকু আশা করি সেটা ৫%, ১০০ জায়গায় ৫ কিন্তু হয়। এই যে আমি ইউটিউবে কথা বলি কাজ হয়। আমার কথাই যদি আমি বলি না এটা পশ্চিমবঙ্গের অনেকেই বলেছে, বাংলাদেশেরও কেউ বলেছে। পশ্চিমবঙ্গে অন্তত ৫০ জন আমাকে বলেছে যে আপনার কথার কারণে এই বিজেপির অন্তত ১০ টা সিট বেড়েছে। এটা যদিও বেশি মনে হইছে আমার কাছে। হয়তো ২-১ টা সিটে প্রভাব পড়তে পারে। কিন্তু তারা বলছে কমপক্ষে ১০ টা সিট বেশি পেয়েছে আপনার বক্তব্যের কারণে। যে পশ্চিমবঙ্গের বিজেপির ভোট বেড়ে গেছে, সেখানে বামপন্থীর ভোট কমে গেছে, তৃণমূলের ভোট কমে গেছে, কংগ্রেসের ভোট কমে গেছে। তাহলে বাংলাদেশে আমার কথা কাজে খাটবে না? অবশ্যই খাটবে। তাহলে আমার যদি খাটে তাহলে আপনাদেরও খাটবে। আপনারা যারা আওয়ামী লীগ করেন তারা যে বক্তব্য দিতেছেন সেটা ইউটিউবে কম দেখুক, বেশি দেখুক। কারো চ্যানেলে খুব কম হচ্ছে। আশা মানে আমরা যা আশা করি যেখানে লক্ষ দেখার কথা সেখানে ৫,০০০ হয় বা ২,০০০ হয় কিন্তু তাদের লক্ষ হওয়ার কথা। কারণ তাদের সেলফি লিখিত ছিল লক্ষ। সেই লোকগুলো কোথায়? তারা দেখেও না, শুনে দেখতে যায় না। এটা ব্যর্থতা। সুপরিকল্পনা নিয়ে সুপরিকল্পিতভাবে যদি আগায় আওয়ামী লীগ এবং বিপ্লব ঘোষণা করে অবশ্যই তারা বিজয়ী হবে। অন্য কেউ ডাক দিলে সেটা সফল হওয়ার সম্ভাবনা ১০, ২০ বা ৩০%। কারণ মানুষ এত হতাশ হয়ে যাবে যে মানুষ বিপ্লবের ডাক দেবে যদি ৫ বছর আওয়ামী লীগ মাঠে না নামে। যদিও তারা বিপ্লবের ডাক দিলে আওয়ামী লীগের লোকেরাই নামবে তাদের সাথে। কারণ লোক আর কোথায় পাবে? আমার ধারণা যে আওয়ামী লীগ ১ বছর থেকে ২ বছরের মধ্যে বিপ্লবের ডাক দিয়ে দিবে। না দিয়ে আর কোনো উপায় থাকবে না তাদের এত নির্যাতন। কারণ ৫ বছর যদি এইভাবে নির্যাতন নিপীড়ন করতে থাকে তাহলে আওয়ামী লীগের কর্মীদের মনোবল একেবারেই ভেঙে যাবে। চুরমার হয়ে যাবে। আর তৌহিদ হোসেন যেটা বলছে এটা একটা বাটপারি করেছে কিন্তু। অর্থাৎ বুঝাইলো আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ বসে থাকো। মুরুব্বি, উহুম, অত নালি আদেশের না। ওই পামপট্টি দিয়েও নাম করে ৫ বছর পর্যন্ত কেন বসে থাকবো? হ্যাঁ? এই পাকিস্তানিদের কাছে আমাদের দেশ দিয়ে আমরা ৫ বছর বসে থাকবো? এই ১৮ মাসেই তো ডক্টর ইউনূস বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে। এটা আমার কথা না। ওই যারা তার পক্ষে ছিল তারা বলেছে। তো আরো যদি এই সরকার ৩ বছর থাকে, ৫ বছর থাকে, এই দেশ কোথায় যাবে? এ দেশেরই তো অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যাবে। তাই আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগকে বিপ্লব করেই ফিরতে হবে। যেটা আমি শুরুতেও বলেছিলাম, ছাত্রলীগ আওয়ামী লীগকে ভরসা হয়ে নয়, ভয়ংকর রূপে ফিরতে হবে। কার জন্যে? জনগণের জন্যে নয়। আমি এটা বলেছিলাম বলে ছাত্রলীগের অনেক বড় নেতারা প্রতিবাদ করেছে বা তারা পরদিন আওয়ামী লীগ ভরসায় ফিরুন। ছাত্রলীগ ভরসায় ফিরার সুযোগই আগে নাই। আপনি কিভাবে ফিরবেন? আপনার বোনকে ধর্ষণ করতেছে, আপনার মাকে ধর্ষণ করতেছে। ছাত্রলীগের নেতার কর্মীর
স্ত্রীকে ১ বছর ধর্ষণ করতেছে। এটা তো ১টা ২টা আপনি জেনেছেন। আমার কাছে তো এরকম শত, শত ঘটনা আছে, আমি বলি না। তবুও কয়েকবার বলে ফেলেছি, আপনারা জানেন না? আমি ১ম বাংলাদেশে বলেছি যে আওয়ামী লীগের পক্ষের এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ, তাদের মা-বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। আমার কাছে শত, শত মানুষ কান্না করে বলেছে। তারা মনে করেছে আমার অনেক ক্ষমতা, আমার কথায় অনেক কিছু হতে পারে। আমি ঠেকায় দিতে পারব। পারি নাই, কিন্তু বলতে তো পারছি। প্রবলেম যদি সামনে আনতে পারি, সমাধান একটা হবেই। আগে তো প্রবলেম স্বীকার করতে হবে। তো বাংলাদেশ আওয়ামী লীগের শুনেন, আপনি না খেয়ে থাকতে পারবেন, কষ্ট করবেন, পালিয়ে থাকতে পারবেন। কিন্তু যখন মা-বোনের কথা আসবে, পিতাকে যখন মেরে ফেলবে, মাতাকে মেরে ফেলবে নৃশংসভাবে, কতদিন বসে থাকবেন? তখন কিন্তু কর্মীরা কিন্তু নেতার ডাকের অপেক্ষায় বসে থাকবে না। তারা কিন্তু নিজেরাই ডাক দিয়ে বসবে। তখন কি হবে? বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা যদি ডাক না দেয়, তখন কর্মীরা যখন ডাক দিয়ে বসবে, তখন সেটা হবে আত্মঘাতী হয়ে যাবে। সেটা তারা বিপ্লব করতে গিয়ে তারা ব্যর্থ হবে। কারণ সেটা তো বিচ্ছিন্ন। হয়তো জামালপুরে একটা হইল, ১,০০০ লোক নেমে গেল, বা নারায়ণগঞ্জে ৫০০ লোক নেমে গেল, বা চিটাগাঙে ৫,০০০ লোক নেমে গেল, বা ফরিদপুরে ১০,০০০ লোক নেমে গেল, বা ময়মনসিংহে ৩,০০০ লোক নেমে, বা ঢাকায় ১,০০,০০০ লোক নেমে গেল, সব মারা পড়বে। মারা যাবে। তো তাহলে আরো ক্ষতি হবে। তাই আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগকে বিপ্লবী সরকার ঘোষণা করে। আমি যেটা পরশুদিন বা কালকে কয়েকদিন যাবৎ বলে আসতেছি, একটা সুনির্দিষ্ট বিপ্লবী, আপনি বিপ্লবী এখন বলবেন বিপ্লবী সরকার কিভাবে ঘোষণা করব? যেভাবে নিয়ম, আপনি কি মনে শোনেন, যখন আপনি জয়ী হবেন, তখন আর কি করেছেন, কি বলেছেন সেটা শুনবেন। এই যে আমার ভাবির পোলারা ৬০০ পুলিশের গাড়ি পুড়ছে, পুলিশ বলেছে। পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে। আজকে সেটা স্বীকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে, কারণ তারা বিজয়ী। বিজয়ী যখন হয়ে যাবেন, তখন আর কেউ কিছু জিজ্ঞেস করবে না। ৭১ যদি আমরা মুক্তিযোদ্ধা আমাদের পূর্বসূরীরা যদি হারতো, তাদের কি পরিণতি হইতো? তখন কি আপনি মুক্তিযোদ্ধা হইতেন? এখনই তো মুক্তিযোদ্ধাদের বিচার শুরু করে দিছে। জয় বাংলা স্লোগান দিলে দাঁত মুখ থাকে না। মুক্তিযোদ্ধা পরিচয় দিলে জুতার মালা দেয়। তাহলে ৭১ পরাজিত যদি হয়ে যেতেন, তাহলে কি হতো? বিশ্ব কেন স্বীকৃতি দিয়েছে? কারণ আমরা জিতেছিলাম। তেমনি বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও পুরো বাংলাদেশে যে সিচুয়েশন এবং আন্তর্জাতিক যে অবস্থা এই মুহূর্তে, সেইম ৭১ এর মতো পরিস্থিতি হয়ে আছে। শুধু আমরা বলি না যে এটা ৭১। ৭১ এর মতোই পরিস্থিতি হয়ে গেছে। এই মুহূর্তে যদি আওয়ামী লীগ ৪০ থেকে ৫০ জন বা ১০০ জন বিপ্লবী সরকারের কমিটি গঠন করে, বা বিপ্লবী সরকারের মন্ত্রী ৪০-৫০ জন করে, বা কমিটি গঠন করে, সেটা ৫০ জন হতে পারে, ১০০ জন হতে পারে। আপনাকে এবং উপদেষ্টা রেখে আপনাকে ডিক্লেয়ার দিতে হবে। তাহলে সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি থাকবে। কারণ আপনি বিচ্ছিন্নভাবে করলে সেটা স্বীকৃতি না, সেটা সন্ত্রাস হিসেবে পরিগণিত হবেন। যেটা আপনারা দেখেছেন এখন। এখন ছাত্রলীগ নামলে বেআইনি। ৫ জন নামলে ধরে নিয়ে যায় বেআইনি, ৫০ জন নামলে ধরে পিটিয়ে নিয়ে যায় বেআইনি, ১০০ জন ধরে নিয়ে যায়। কিন্তু যখন আপনি ১ লাখ নামবেন, তখন সংঘর্ষ রাজনৈতিক। যখন ১০ লাখ নিয়ে নামবেন, তখন বিপ্লব। সেই কথাটাই বলতেছি। আপনি এই মুহূর্তে, আমি বলেছিলাম তো ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ আসবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাইতে। অনেকেই তখন বিশ্বাস করে নাই। কিন্তু এখন তারাই বলা শুরু করেছে ১ কোটি হবে। কেউ বলেছে ২ কোটি হবে, কেউ বলেছে ৩ কোটি। হবে, মাঠে নামলে হবে। আমি জানি না আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নিয়েছে তারা। সেটা তারাই সিদ্ধান্ত নিবে। কিন্তু তারা যদি দেরি করে, যত দেরি করবে তত বাংলাদেশের ক্ষতি হবে। তত জনগণের ক্ষতি হবে, জনগণ কষ্টে থাকবে। তবে হ্যাঁ, পরিকল্পিতভাবে যেতে আসতে হবে। পরিকল্পিতভাবে। অপরিকল্পিতভাবে বিচ্ছিন্নভাবে গেলে দেশেরও ক্ষতি হবে, আওয়ামী লীগেরও ক্ষতি হবে। সেটা আমি চাই না। তবে বাংলাদেশের জনগণ অপেক্ষা করতেছে। আমি প্রত্যেকটা উপজেলা লেভেলে রিক্শাওয়ালা থেকে শুরু করে ৭৭ বছর বয়স থেকে শুরু করে ৭ বছরের মানুষের সাথে আমার কথা হয়। ৭ বছর। আরো কম, ৬ বছরের মানুষের সাথেও কথা হয়েছে আমার। বাংলাদেশের মানুষ, এমনকি যারা এই সরকারের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছিল, তারা নিউট্রাল হয়ে যাবে নামা মাত্রই। আর সেনাবাহিনী ভাবিতেছেন, আরে ভাই ৭১ সালে আপনার বিরুদ্ধে কে ছিল? পাক বাহিনী, পাকিস্তান বাহিনী। কে ছিল? আমেরিকা বিরুদ্ধে। কে ছিল? চায়না আপনার বিরুদ্ধে। তাহলে তখন যদি আমরা জিততে পারি, এখন কেন পারব না? কেন পারব না? আর আমাদের দেশের সেনাবাহিনী, এটা তো পাক বাহিনীর মতো তারা নির্যাতনে নামবে না। তারা তো আমাদের পাক বাহিনীরা যেভাবে আমাদের গুলি করে মেরে, আমার বাহিনী আমার কয়দিন গুলি করবে? ৩ দিন গুলি, ৪ দিন গুলি করার পর থেমে যাবে। তারপর বেড়াকে পালিয়ে যাবে, লুকিয়ে যাবে, মাপ চাবে। এমনকি ওয়েলকাম জানাবে। আপনি জানায় নাই? ৫ তারিখে জানায় নাই? ট্যাংকের সামনে পোলাপান জঙ্গি-মঙ্গিরা উঠে পড়ে নাই? সেনাবাহিনী মৌলবীদের কান্দে নিয়ে ঘুরে নাই? তো আপনারা কান্দে নিয়ে কেন ঘুরবে না? কেন মৌলবীর চাইতে আপনার যারা বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ করে, স্বেচ্ছাসেবক লীগ করে, তাদের বুদ্ধি কি, তাদের শক্তি, বুদ্ধি, যোগ্যতা কি ওই মৌলবীদের চাই কম? ওই শিবিরের কোচিং সেন্টারের পোলাপানের চেয়ে কম না? তাদের সংখ্যাই কম। কেন বিপ্লব হবে না? আপনাকে বিপ্লব করে আসতে হবে। কারণ আওয়ামী লীগ তো এই সরকারের উপর আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তো এই সরকার তুলে নিবে না। তাহলে আপনি বিপ্লব করার ছাড়া কোনো উপায়ই নাই। আমি আগেও বলেছি, এখনো বললাম। কারণ এই আর কেন বলতেছি ৫ বছর ছাত্রলীগ বসে থাকবে না। তাহলে দেখবেন ছাত্রলীগের মধ্যে বাংলাদেশে যারা আছে তারা বিপ্লবের ডাক দিয়ে বসবে। যুবলীগের ডাক দিয়ে বসবে। কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ডাক দিয়ে বসতে পারে। কিন্তু সেটা জয়ের সম্ভাবনা 50-50 বা 30-70, মানে 30% সম্ভাবনা জেতার, বা 50%।
মানে 100% ঝুঁকি থাকলো। কিন্তু যদি বাংলাদেশ আওয়ামী লীগ বিপ্লবী সরকার ঘোষণা করে আন্দোলন করে, তখন সারা পৃথিবী সেটা মেনে নিতে বাধ্য হবে। তখন সেটা কোনো বক্তব্য থাকবে না। হয় এই সরকারকে চাপ দিবে, নির্বাচন দাও, যে একটা নির্বাচন দাও, নাহলে আওয়ামী লীগ বিপ্লবী হয়ে ঢুকবে। আর আওয়ামী লীগ বিপ্লবী হয়ে ঢুকলে বহু দেশ ভয় পেয়ে যাবে। তখন তারা বাধ্য হবে এদের সাথে আপোস করতে বা সরকারকে সরে যেতে, মধ্যবর্তী নির্বাচন দিতে। তো মধ্যবর্তী যদি নির্বাচনে হয়, কিন্তু আপনাকে মাঠে নামতে হবে। সবচেয়ে বেটার বিপ্লবী সরকার। তাহলে আপনি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবেন সমাজের, রাষ্ট্রের, এমনকি নিজ দলের ভিতরে। আমার ধারণা বাংলাদেশ আওয়ামী লীগকে বিপ্লবের দিকে ঠেলে দিচ্ছে এই তৌহিদ হোসেনেরা, এই ফ্রড মাঝারেরা, এই জামাতিরা। অন্য কোনো দেশ না, এমনকি খোদা আওয়ামী লীগও না। এই বিএনপি, জামাত, হেফাজত নির্যাতন নিপীড়ন করে আওয়ামী লীগকে বিপ্লবী দলে পরিণত করতেছে। আমিও চাই বাংলাদেশে একটি বিপ্লবী সরকার আসুক, বিপ্লবী দল ক্ষমতায় আসুক, তাহলেই সমাজের পরিবর্তন আসবে। আর যারা যে বিপ্লব খায়েশ করছে না, জুলাই বিপ্লবের খায়েশও তাদের মিটে যাবে। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন, এবং যাহা আমি বলিনি তাহাও আশা করি বুঝে নিয়েছেন। কারণ আমি যা বলেছি অনেক কিছুই আইনের কারণে, নিয়মের কারণে, নীতির কারণে বলা গেল না, সমাজদার গেলে ইশারা ভিক্ষা পেয়ে। আর আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ বিপ্লব করে ক্ষমতায় আসবে, এবং জনগণ তাকে এবার এমনভাবে সহযোগিতা করবে আপনারা কল্পনাও করতে পারবেন না। বাংলাদেশের মেহনতি মানুষকে, বাংলাদেশের পেশাজীবী শিক্ষকের সম্মান রক্ষার্থে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। আওয়ামী লীগ যে গতিতে মানুষের হৃদয়ে আবার প্রবেশ করছে, আওয়ামী লীগের সমর্থকদের কথা বলছি না, সেটা তো সবসময় ছিল, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে আজকে গেঁথে যাচ্ছেন, সেই প্লাবন আপনি ঠেকাতে পারবেন না তারেক রহমান। ফলে যতই অভিযোগ করুন, যা কিছু করুন, আসল জায়গায় যদি কিছু না করেন, আপনার ভবিষ্যৎ যে কি পরিমাণ অন্ধকারাচ্ছন্ন সেইটা বোঝার শক্তি যেন আপনার হয়, আমি শুধু সেই কামনা করতে পারি। পৃথিবীতে কোনো ন্যূনতম বোধ, জ্ঞান, বুদ্ধি সম্পন্ন দেশে তো তারেক রহমানের প্রধানমন্ত্রীর পদেই ফিরে আসার কথা নয়। এই একটা নির্জীব শ্রেণীর কিন্তু তারেক রহমান কিন্তু নেতা। ফলে তারেক রহমানের পক্ষে এই ধরনের নির্বাচনে ক্ষমতায় এসে টিকে থাকা মোটেই সম্ভব নয়। এই অনুভবটাই কিন্তু তারেক রহমান পাচ্ছেন। তারেক রহমান জানেন ভেতরে ভেতরে যে তিনি টিকবেন না। সুতরাং তারেক রহমানের শঙ্কিত হওয়া, তার নিজের ভবিষ্যৎ নিয়ে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে, তার দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হওয়া খুবই স্বাভাবিক, এবং সেই কথাটাই তিনি প্রকাশ করেছেন যে এনসিপি, জামাত জোট আওয়ামী লীগের সাথে এখন হাত মিলাচ্ছে। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে দুর্বল একটা সরকার পরিচালনা করছেন। তারেক রহমানের যে রাজনৈতিক দল বিএনপি, তার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কোনো ধরনের আপনার দৃষ্টান্ত নাই। কোথাও দেখাতে পেরেছে যে শেখ হাসিনা $1 পাচার করেছে? আমরা রাজনৈতিকভাবে ধ্বংস করব, চেতনাগতভাবে ধ্বংস করব। সেই ধ্বংস হওয়ার আগে কিন্তু বিএনপির জন্য এত বড় আশঙ্কা আর তৈরি হয় নাই। বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান 2 দিন আগে তার ভাষায়, রাজনৈতিক ভাষায় অভিযোগ করেছেন, যার অর্থ দাঁড়ায় যে বাংলাদেশ আওয়ামী লীগ জামাত এনসিপির যে জোট আছে সেই জোটের সাথে হাত মেলাচ্ছে, যার অর্থ দাঁড়ায় যে হাত মেলাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে ফেলে দেওয়ার জন্য। এই বক্তব্যের সত্যতা কতটুকু? ইতিমধ্যে অনেকেই বলছেন যে তারেক রহমান সাহেব আতঙ্কে আছেন তার সরকারের ভবিষ্যৎ নিয়ে, সেই জন্য তিনি এই কথা বলেছেন সেটা। এবং তার সাথে আমি একটা জিনিস এখানে বলতে চাই, তারেক রহমানের আসলে কি করা উচিত ছিল বাংলাদেশের রাজনীতিতে, সেটা আগে খাপছাড়াভাবে বলেছি। এই ভিডিওতে আমি তারেক রহমানের আসলে সত্যিকার করণীয় কি ছিল, এখনো তার সময় আছে কিনা, এই জিনিসটা একটু খতিয়ে দেখব। প্রথম কথা হলো যে জামাত এনসিপি জোটের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ধরনের জোটবদ্ধ হওয়া, কোয়ালিশন করার সুযোগ আছে কি? প্রথম কথা হলো যে বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী শক্তি, যাদের মূল ভারকেন্দ্র হলো জামাতে ইসলামী, এবং যাদের সশস্ত্র অনেকগুলা গোষ্ঠীর একটা গোষ্ঠী হলো আত্মঘাতী জঙ্গিদের দল এনসিপি, এদের সবাইকে কিন্তু বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা দুই নেতাই কিন্তু এরা সমাজে বসবাস করুক, তাদের সাথে বাংলাদেশের মূল ধারার একটা পিসফুল কোএক্সিস্টেন্স চেয়েছিলেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন, বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ফেরত সব আর্মি অফিসারদের চাকরি দিয়েছেন, 2-1 ছাড়া, আমলাদের চাকরি দিয়েছেন। তিনি যুদ্ধাপরাধীদের বাদ দিয়ে, এখানে যুদ্ধাপরাধীরা অর্থাৎ বিরোধীরা আবার প্রচার চালায় যে বঙ্গবন্ধু সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। জিনিসটা হলো বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেননি, কিন্তু যারা রাজনৈতিকভাবে পাকিস্তানপন্থী ছিল 1971 সালে,
তাদের একটা সাধারণ ক্ষমা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর এই সিদ্ধান্তগুলো ছিল জাতির পিতা হিসাবে এই বাংলাদেশে যারা যারা মানুষ তাদের একটা ঐক্য এবং সহাবস্থান নিশ্চিত করা। বিনিময়ে আমরা কি পেলাম? এই জঙ্গি স্বাধীনতা বিরোধী ৭১-এর ঘাতক গোষ্ঠী বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করলো। বঙ্গবন্ধু চাইলে ১৯৭২ সালে এদের কিন্তু নিশ্চিহ্ন করে ফেলতে পারতেন। কোনো বিষয়ই ছিল না ১৯৭২ সালে বাংলাদেশ থেকে সকল স্বাধীনতা বিরোধীদের নিশ্চিহ্ন করে ফেলা। হ্যাঁ, এরা 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 মারা যেত, কিন্তু বঙ্গবন্ধু সেটা চান নাই। বঙ্গবন্ধুর এই যে দয়ালু মন, সেটার প্রতিদান জঙ্গিরা দিয়েছে। ফারুক রশিদ এদেরকে ঢুকিয়ে খন্দকার মোশতাকের নেতৃত্বে বঙ্গবন্ধুকে খুন করে ফেলা। ঠিক আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতিগুলো দেখি, উনি বারবার বাংলাদেশের মৌলবাদী শ্রেণী, যেহেতু সমাজে এরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে একটা মূল ধারার প্যারালাল একটা ধারা পরিণত হয়েছে, সমাজে এদের সংখ্যা ব্যাপক, তাদেরকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপকভাবে মানে তিনি সমাজে একীভূত করতে চেয়েছিলেন। শেখ হাসিনার এই যে বদান্যতা, এবং শেখ হাসিনা কি না করেছেন এই মাদ্রাসা ছেলেগুলোর জন্য, বিশেষ করে কওমি মাদ্রাসার জন্য, এই বদান্যতাটাকে তারা কিভাবে গ্রহণ করলো? তারা 2024-এর জঙ্গি উত্থান করলো। জঙ্গি উত্থান করে বিদেশিদের সাথে ষড়যন্ত্র করে বিএনপিকে এই আন্দোলনের বা তাদের এই অরাজকতার সবচেয়ে বড় পেশি শক্তি হিসাবে ব্যবহার করে তারা শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে হটালো। যেইভাবে আমরা 2024 সালে অপমানিত হয়েছি, বাংলাদেশের মূলধারা যারা বাংলাদেশ স্বাধীন করেছে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা বঙ্গবন্ধু যেই দেশটাকে তার শৈশব যৌবন একেবারে শৈশব থেকে শুরু করে, বঙ্গবন্ধু শৈশব বলবেন না কৈশোর বলবেন সেটা আপনাদের বিষয়, বঙ্গবন্ধুর আত্মজীবনীতেই আছে। আমরাও জানি যে বঙ্গবন্ধু তার স্কুল জীবন থেকে কিন্তু এই রাজনীতিতে জড়িত হন। তিনি পাকিস্তান সমর্থন করেন। পাকিস্তানের জন্মের খুব একেবারে ১-২ বছরের মাথায় তিনি পাকিস্তানের প্রতি মোহ মুক্ত হয়ে পড়েন এবং বাংলাদেশ স্বাধীন করার কাজে কিন্তু তিনি জীবনকে উৎসর্গ করেন। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, বঙ্গবন্ধুর এই যে অবদান, এটা আমরা স্বীকার করি, কিন্তু স্বাধীনতা বিরোধীরা স্বীকার করে না। বঙ্গবন্ধুর কারণে তারা দেশ পেল, সব পেল, কিন্তু সেই দেশে বসে বসে তারা ষড়যন্ত্র করলো, তারা প্রধানমন্ত্রীকে অপমান করলো, তারা বঙ্গবন্ধুকে খুন করলো। এরপরে কি আসলে জামাত এনসিপি জোটের সাথে আওয়ামী লীগের কোনো ধরনের সন্ধি হওয়ার কি আসলে কোনো অবকাশ আছে? এটা একেবারেই নেই। তারেক রহমানের চিন্তা ভাবনা যদি গভীর হয়ে থাকে তাহলে তারেক রহমান এটা বুঝতে পারতেন। তারপরে আমি এটাও বলবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24-এর যে জঙ্গি কোয়ালিশন যারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশের বিরুদ্ধে, 24-এর এই ষড়যন্ত্র তো আসলে শেখ হাসিনার বিরুদ্ধে নয়, এটা যে বাংলাদেশের বিরুদ্ধে ছিল এটা তো আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে। যেভাবে তাদের জীবন, তাদের সন্তানের ভবিষ্যৎ, তাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেল, যেভাবে তাদের জীবনে অনিশ্চয়তা নেমে আসলো, সেটা থেকে বাংলাদেশের সব মানুষ আজকে এটা অনুভব করছে না যে এটা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র না, এটা যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। তো যারা এই কোয়ালিশন করেছিল তাদেরকে পরাজিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো কৌশল অবলম্বন করেন, আমরা যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী আছি, আমরা তো সেই কৌশল বাস্তবায়ন করার জন্য সবাই ঝাঁপ দেবো। সেটাতে দেবো না? অবশ্যই দেবো আমরা। জামাত এনসিপি এরা যে মূল অপরাধী এটা ওরাও জানে, আমরাও জানি। তারা আওয়ামী লীগের থেকে প্রাণ ভিক্ষা একদিন চাইবে, আওয়ামী লীগকে তারা খড়কুটোর মতো আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করবে, এগুলো সব সত্য। এখানে নানান রাজনৈতিক কলা কৌশল হতে পারে, সেগুলো আমি সবসময় রাজনৈতিক কৌশলের পক্ষপাতী, একই সাথে আমি আদর্শটাকে আঁকড়ে ধরার পক্ষপাতী। আমরা যদি এই পদ্ধতিতে ভবিষ্যতে আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করি, তাহলে তো সমাজে এই এনসিপি, জামাত, স্বাধীনতা বিরোধী কেউ তো আর সমাজে থাকবে না। সুতরাং রাজনৈতিক কৌশল একটা জিনিস, আর নিজের মূল্যবোধ, আমাদের যে শাশ্বত মূল্যবোধ মুক্তিযুদ্ধের চেতনা, আমরা সেটা বাস্তবায়নের এইবারে কিন্তু আর কোনো ধরনের আমরা ভুল করব না। আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হলো যে তারেক রহমান সাহেবের আশঙ্কা কিন্তু বাস্তব এই জন্য যে বাংলাদেশে আগে কখনো বিএনপি রাজনৈতিকভাবে, আমি বলছি না যে তাদেরকে মেরে কেটে, এটা শেখ হাসিনার নীতিও না, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মূলধারার নীতিও না, অন্যকে মেরে জবাই করে রাস্তায় মেরে ফেলে তাদেরকে ধ্বংস করব না, আমরা রাজনৈতিকভাবে ধ্বংস করব, চেতনাগতভাবে ধ্বংস করব।
সেই ধ্বংস হওয়ার আগে কিন্তু বিএনপির জন্য এত বড় আশঙ্কা আর তৈরি হয় নাই, যেটা 2026-এ ইউনূস যে ষড়যন্ত্রের নির্বাচন দিল, যে নির্বাচনে ইউনূস, তারেক রহমান, খলিলের মধ্যস্থতায় একটা বন্দোবস্তের মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় আসলেন। কিভাবে ক্ষমতায় আসলেন? একটা নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনে বাংলাদেশের মূল ধারার কোনো উপস্থিতি ছিল না। আমি যখনই এই কথা বলি আমাকে একটু ব্যাখ্যা করতে হয় দুঃখের সহিত যে এই অভিযোগটা কিন্তু বিএনপিরও আছে যে শেখ হাসিনা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। আসল কথা, সত্য কথা হলো শেখ হাসিনা তাদেরকে নির্বাচনে আহ্বান জানিয়েছিল, তারা অংশগ্রহণ করে নাই। সেখানে আওয়ামী লীগের কৌশল ছিল বিএনপি যাতে নির্বাচনের বাইরে থাকে বা নির্বাচনে তারা গ্রহণ না করে। কিন্তু এই কাজটা আওয়ামী লীগের যেইভাবে করেছে, একইভাবে একই ফর্মুলা ফলো করে যদি তারেক রহমান মনে করেন তিনি বাংলাদেশের রাজনীতিতে টিকবেন, বা তার দল মনে করে, সেটার ভিত্তি কতটুকু, তার বাস্তবতা কতটুকু, তার প্রমাণ কতটুকু? তারা তো চেষ্টা করেছিলেন, 2006 সালে পেরেছিলেন, পারেননি। না পারার কারণ হলো যে তারেক রহমানের দলের বাংলাদেশের মূলতন্ত্রের সাথে যোগাযোগটা নাই। মূলতন্ত্রটা কি? মূলতন্ত্র বলতে আমি বুঝাচ্ছি আপনার সুতা, যে সুতা দিয়ে আমরা বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয়ে আছি, আমরা বলতে মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ, সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধ। তারেক রহমান তো সেই তন্তু দ্বারা যুক্ত নন বাংলাদেশের সাথে। তিনি মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে পরিচয় দেন, তার দল মুক্তিযুদ্ধের কথা বলে, এগুলো সব ঠিক আছে। কিন্তু তারা কি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন? তারা কি মুক্তিযুদ্ধকে মনে প্রাণে গ্রহণ করেছিলেন? করেন তো নাই। এটা তাদের জন্য একটা বিড়ম্বনা। আমার সেই আলোচনা আজকের আলোচনা সেটা নিয়েও না। যেহেতু তারেক রহমান মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করলো, সত্যিকারের মুক্তিযুদ্ধের যে প্রাণ, যে চেতনা, যে অনুভব, যে অনুভূতি, যে ঐতিহ্য, যে ইতিহাস, তার সাথে তারেক রহমান বিযুক্ত, অর্থাৎ সংযুক্ত নন। ফলে তারেক রহমানের পক্ষে এই ধরনের নির্বাচনে ক্ষমতায় এসে টিকে থাকা মোটেই সম্ভব নয়। এই অনুভবটাই কিন্তু তারেক রহমান পাচ্ছেন। আর তারেক রহমান কি শেখ হাসিনার মতো নেতা হতে পেরেছেন? হ্যাঁ, তারেক রহমান তিনি তার দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, তিনি বিএনপির ঐক্যের প্রতীক এগুলো, এবং তিনি বাংলাদেশের আনাচে কানাচে ভ্রমণ করে রাজনীতি করেছেন, এগুলো আমি অস্বীকার করছি না। কিন্তু 3 মাস সরকার পরিচালনা করার পর বাংলাদেশের মানুষ দেখেছে না যে তারেক রহমান সাহেব বাংলাদেশের কোনো দুঃখে কিন্তু তিনি বিচলিত হন না। তার লোকজন প্রচার করছে তিনি মানবিক সরকার গঠন করেছেন, ইত্যাদি গঠন করেছেন, কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের যখনই কোনো দুঃখের বিষয় আসে সেখানে তারেক রহমান সম্পৃক্ত হতে ভয় পান। আমরা এখন শোকগ্রস্ত, বাংলাদেশের অসংখ্য দরিদ্র মানুষের সন্তানরা মরে গেছে এই হামের একটা মহামারীতে, একেবারে সম্পূর্ণ পরিহারযোগ্য একটা মহামারীতে। তারেক রহমানের কিন্তু সেখানে কোনো ধরনের সম্পৃক্ততা আমরা দেখিনি। এই দুঃখের সাথে তিনি কারো সাথে সম্পৃক্ত হন নাই। ইউনূস হয় নাই, তিনিও হন নাই। ইউনূস দেখলাম যে এর মধ্যে চীনের প্রেসিডেন্টকে শোকবার্তা পাঠাচ্ছে তাদের দেশের একটা অ্যাক্সিডেন্ট নিয়ে, তারেক রহমান পাকিস্তানে শোকবার্তা পাঠাচ্ছেন, কিন্তু বাংলাদেশের মানুষের দুঃখে এদেরকে দুঃখী করে না। এই জিনিসটা বাংলাদেশের মানুষ দেখছে না। আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছাড়া বাংলাদেশের এই যে গরিব দুঃখী কোটি কোটি গরিব মানুষ, তাদের প্রতি সমবেদনা, তাদের দুঃখ কষ্টে সংশ্লিষ্ট হওয়ার জন্য শেখ হাসিনা ছাড়া তো কেউ নাই। এই জিনিসটা তো আমরা বুঝে গেছি, বাংলাদেশের মানুষ আজকে বুঝে গেছে, তারেক রহমানও বুঝে গেছে। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে দুর্বল একটা সরকার পরিচালনা করছেন। তারেক রহমানের যে রাজনৈতিক দল বিএনপি, তার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কোনো ধরনের আপনার দৃষ্টান্ত নাই। তারা 10 বছর আগে ক্ষমতা চালিয়েছেন, সরকার চালিয়েছেন 91 থেকে 96 সাল, 2001 থেকে 6 সাল, 10টা বছর বাংলাদেশের অর্থনীতি স্থবির হয়েছিল। এখনো সেই স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছেন তারেক রহমান, এবং এটা আরো খারাপ হবে। তখন তো সাইফুর রহমান ছিলেন, অ্যাটলিস্ট যোগ বিয়োগটা করতে পারতেন। এখন যে আমির খসরু মাহমুদ চৌধুরী এসছেন, ওনাকে আমি রেসপেক্ট করি, খারাপ কথা বলবো না, কিন্তু উনি তো যোগ বিয়োগ পারেন না, এটাও কিন্তু মনে হচ্ছে না। উনি অর্থনীতি নিয়ে যখন কথা বলেন আমরা হাসি, মানে আমাদের মতো। অবশ্য আমি তো আর অর্থনীতিতে একেবারে বুঝি না, এটা বলবো না। বিশেষ করে যারা কূটনীতির চাকরি করতে চান ভবিষ্যতে বাংলাদেশের ফরেন সার্ভিসে যারা যোগ দিবেন, আমি সবাইকে আহ্বান জানাবো যে অর্থনীতি সবসময় বুঝবেন। অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ জিনিস, অন্তত বেসিক অর্থনীতিটা একটা দেশের। সেসব তো আমি হিসাব নিকাশগুলো বুঝি। তো তারেক রহমানের অর্থমন্ত্রীকে তো সেই ব্যাপারে উনি যেভাবে কথা বলেন, হ্যাঁ উনি বোঝেন না, এটা বলাও আমার জন্য ঠিক হচ্ছে না। উনি নিজে ব্যবসায়ী, কিন্তু বোঝেন, এই বোঝার একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা তো আমাদের পক্ষে যারা বড় বড় অর্থনীতিবিদ ছিলেন
বাংলাদেশের ডক্টর আতিউর রহমান, আমাদের অর্থমন্ত্রী মুহিত সাহেব, কিংবা যারা এই জঙ্গিরা যাকে আটকে রেখেছে অর্থনীতির প্রফেসর, আমরা দেখছি না তাদের সমান কি কেউ ইয়ের সাথে আছে? তারেক রহমানের সাথে কি আছে? নাই তো। তো তারেক রহমান দেশকে তো কিছু দিতে পারবেন না। ওনার যে স্বাস্থ্যমন্ত্রী, তার যে দুর্বলতা আমরা দেখি, কিছুই উনি দিতে পারবেন না। সুতরাং তারেক রহমানের শঙ্কিত হওয়া, তার নিজের ভবিষ্যৎ নিয়ে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে, তার দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হওয়া খুবই স্বাভাবিক। এবং সেই কথাটাই তিনি প্রকাশ করেছেন যে এনসিপি জামাত জোট আওয়ামী লীগের সাথে এখন হাত মিলাচ্ছে। কিন্তু তারেক রহমান কি করতে পারতেন? তিনি এই জায়গা থেকে তিনি কিন্তু বাঁচতে পারতেন। তিনি যদি ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগের সাথে সন্ধি করতেন, আওয়ামী লীগের সাথে সন্ধি করে যদি তিনি এগিয়ে যেতেন এবং সৎভাবে যদি তিনি সেটা অনুসরণ করতেন, এবং আওয়ামী লীগ এই অবস্থায় হয়তো ছাড়টা দিত, অতীতে যেই ছাড় দেয় নাই, তাহলে কিন্তু তারেক রহমানের দল, বিএনপিও বেঁচে যেত, তারেক রহমানও বেঁচে যেতেন। তারেক রহমান তার ইগোর কারণে হোক, প্রজ্ঞাহীনতার কারণে হোক, সেটা তিনি করতে পারেননি, কিংবা অহংকারের কারণে হোক, সেটা তিনি করতে পারেননি। ফলে তারেক রহমান ভবিষ্যতে যে পতনের সম্মুখীন হতে যাচ্ছেন, প্রথম কথা হলো যে তার সরকারে আসার যে প্রক্রিয়া, এটা যতই আজকে মানুষ নির্বাচন ইত্যাদির মাধ্যমে বলুক না কেন, এর সঠিক জিনিসটা কিন্তু আমরা জানি, বাংলাদেশের মানুষ জানে। সুতরাং ওই ভিত্তিটা তার নাই। তার রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এবং মূল্যবোধের, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধ আছে। এই বিরোধটাকে উনি মিনিমাম সারিয়ে নিতে পারতেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে একটা চুক্তি করে, যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল ধারাগুলোর ব্যাপারে কোনো ধরনের ইয়েতে যাব না, এই বিরোধী কোনো কিছু করব না। তারেক রহমান সেটা করলে জিয়াউর রহমানকেও আমার তো মনে হয় না যে তাকে নিয়ে বিতর্ক বন্ধ করে দেয়া, অনেক বিতর্ক সঠিক, অনেক বিতর্ক ভ্যালিড। আওয়ামী লীগ আমরা যেগুলো করি, আমি ব্যক্তিগতভাবে অত করি না, আমি এটা নিয়ে উৎসাহী নই। সেখানে কিন্তু তিনি তার পিতা জিয়াউর রহমানেরও একটা ভবিষ্যৎ, অর্থাৎ ইতিহাসে তার একটা জায়গা করে নিতে পারতেন। কিন্তু বর্তমানে তারেক রহমান যে পথে যাচ্ছেন, সেখানে কিন্তু জিয়াউর রহমান তার প্রকাশ্য কর্মকাণ্ড দ্বারা বিচার করব। ফলে ইতিহাসেও কিন্তু জিয়াউর রহমানও স্থান হারাচ্ছেন। আর তারেক রহমানের তো অনেক ধরনের তার ব্যাগেজ, তার পিঠে যেসব বোঝা রয়েছে, বিশেষ করে 21শে আগস্টের গ্রেনেড হামলা সহ, সেগুলো আবার তারেক রহমানের হাতে ফিরে আসবে, ন্যায় বিচার হিসাবে ফিরে আসবে। আর বাংলাদেশের মানুষ যদি স্বাধীনতা বিরোধিতাকে এতটা ভালো না বাসত, জঙ্গিবাদকে এতটা ভালো না বাসত, বাংলাদেশের একমাত্র পরীক্ষিত রাজনীতিক নেতা, যার বিদেশে অর্থ ফেরত এসে, অর্থাৎ পাচার করা অর্থ, এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচারকারীরা এত কথা বলে শেখ হাসিনার বিরুদ্ধে, আজ পর্যন্ত এরা এত চেষ্টা করে $1 ফিরিয়ে আনতে পেরেছে? কোথাও দেখাতে পেরেছে যে শেখ হাসিনা $1 পাচার করেছেন? বাংলাদেশে এখন পর্যন্ত যা কিছু বিদেশে পাচারকৃত অর্থ ফিরে এসেছে, তার এই পাচারকারীদের মধ্যে কিন্তু একজন তারেক রহমান আর একজন তার ছোট ভাই আরাফাত রহমান কোকো। পৃথিবীতে কোনো ন্যূনতম বোধ, জ্ঞান, বুদ্ধি সম্পন্ন দেশে তো তারেক রহমানের প্রধানমন্ত্রীর পদেই ফিরে আসার কথা নয়। আমাদের যদি মুক্তিযুদ্ধের বিপক্ষের শত্রুকে আমরা যদি এত উপরে উঠতে না দিতাম, তাহলে তো তারেক রহমান এই দেশে প্রধানমন্ত্রী হিসেবেও ফিরে আসেন না। তারেক রহমান জানেন ভেতরে ভেতরে যে তিনি টিকবেন না, যার জন্য তার এই কথা। কিন্তু আমি তারেক রহমানকে আহ্বান জানাবো, এখনো হয়তো আপনার সময় আছে। আমি আপনার ভালো চাই, এই জন্য ভালো চাই যে আপনার পেছনে বাংলাদেশের অনেক মানুষের সমর্থন আছে। এই মানুষগুলো নিরীহ, এরা রাজনীতি বোঝে না, এরা বাংলাদেশের আসলে কি বলবো, যে লেখাপড়া জানতে পারে, কিন্তু মূল্যবোধের দিক থেকে, চেতনার দিক থেকে এই মানুষগুলো সবচেয়ে নির্জীব। এই একটা নির্জীব শ্রেণীর কিন্তু তারেক রহমান কিন্তু নেতা, এবং তাদের প্রতি সম্মান জানিয়ে আমি মনে করি যে তারেক রহমানের ভবিষ্যৎটা থাকুক, নিরাপদ থাকুক। সেজন্য তারেক রহমানের কিন্তু এখনো সময় আছে। আমি এখনো আহ্বান করছি, একটু বিচারবোধ গঠন করুন, নিজের সচেতনতাটাকে জাগ্রত করুন। হয়তো আর এই কল আমি দিতে পারবো না আপনাকে যে আপনি আওয়ামী লীগের সাথে সন্ধি করুন। আপনি করুন বা না করুন, আওয়ামী লীগ যে গতিতে মানুষের হৃদয়ে আবার প্রবেশ করছে, আওয়ামী লীগের সমর্থকদের কথা বলছি না, সেটা তো সবসময় ছিল, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে আজকে গেঁথে যাচ্ছেন, সেই প্লাবন আপনি ঠেকাতে পারবেন না তারেক রহমান। ফলে যতই অভিযোগ করুন, যা কিছু করুন, আসল জায়গায় যদি কিছু না করেন, আপনার ভবিষ্যৎ যে কি পরিমাণ অন্ধকারাচ্ছন্ন, সেইটা বোঝার শক্তি যেন আপনার হয়। আমি শুধু সেই কামনা